শুল্ক কর কাঠামোতে পরিবর্তনের আভাস, বাড়ানো হচ্ছে করমুক্ত আয়ের সীমা। বণ্টনকৃত সম্পত্তি রেজিস্ট্রেশনে টিআইএন-এর বাধ্যবাধকতা থাকছে না। বাজেটকে জীবন বান্ধব বললেন প্রধানমন্ত্রী। প্রকল্পে কত বিনিয়োগ হয়েছে সেটা মুখ্য নয়, জনজীবনে কতটা প্রভাব ফেলছে তা বিবেচনা করবে সরকার। অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের পরামর্শ বিরোধী দলীয় নেতার। বললেন, পাচার হওয়া অর্থ ফেরানোর রোডম্যাপ নেই বাজেটে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে নিম্ন ও সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে করমুক্ত সীমা কিছুটা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ করা হতে পারে। অর্থ বিলে বিষয়টি স্পষ্ট করা হবে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান 2026-27 অর্থ বছরের করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা নির্ধারণের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান। আজ সংসদে অর্থ বিল উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রেওয়াজ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ, নাগরিক সমাজের অনুরোধ, সংসদ সদস্যদের নানা প্রস্তাব, বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনায় নিয়ে থাকেন অর্থমন্ত্রী। নিয়মিত কর দিয়ে জমি ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগও বাতিলের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও তাদের বেতনকে করমুক্ত করার সুপারিশও করেন। পাশাপাশি বণ্টননামা দলিল রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেন। ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতাও তুলে নেয়ার সুপারিশ করেন তিনি। স্বর্ণ ও হীরার অলংকারের ভ্যাট হার পুনঃবিবেচনার সুপারিশ করেন প্রধানমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার 5% নির্ধারণের প্রস্তাব করেছেন। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেটের আকার বড় হয়েছে, সব দেশে তাই হয়। তাই শুধু সমালোচনার খাতিরে বাজেটের আকার নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং এই বাজেটের নামকরণ জীবন বান্ধব হওয়া উচিত। সংসদে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থবিল অনুমোদনের আগে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আগামী 2 বছরের জন্য করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দেন। জানান, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সোমবার অধিবেশনের শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান সরকারি ও বিরোধী দলের এমপিরা। নিজের বক্তব্যে তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংসদ নেতা। জানান, রাজশাহী ও রংপুর বিভাগে যে পানি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারে। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী মনে করেন, বিএনপি সরকার সংসদের সভ্য পরিবেশে আলোচনার সুযোগ তৈরি করেছে। এতে গণতন্ত্র চর্চার পরিধি বেড়েছে। তবে মানুষ এখন আর শুধু অতীত নিয়ে আলোচনা শুনতে চায় না। দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে, যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের কারণে এবার বাজেটের পর পণ্যের দাম বাড়েনি। তবে স্বৈরাচারের আমলে অর্থনীতিকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তা থেকে মুক্তির চেষ্টা চলছে। গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পে নতুন বিনিয়োগে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে,
প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। এ সময় সরকারের এডুকেশন ফার্স্ট কৌশল সংসদে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বলেন, সার্টিফিকেটের চেয়ে গুরুত্ব পাবে দক্ষতা। সুপারিশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেতন করমুক্ত করার। জানান, চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে কর প্রত্যাহারের ভাবনা চলছে। এসব বাস্তবায়ন হলে শুধু হার্টে রিং বসানোর ব্যয় অর্ধেক কমে যাবে। ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। কয়েকজন সংসদ সদস্য স্পিকারের অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণের জেলা ভোলায় নতুন শিল্প পার্ক চালুর ঘোষণা দেন সংসদ নেতা তারেক রহমান। বিবেচনা করে যে অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এর আগে বাজেট অধিবেশনে রাখা বক্তব্যে অর্থ বছর জুলাই থেকে জুন পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে 3 মাস পর বাজেটের পর্যালোচনা হওয়া উচিত। অর্থবছর শেষ হবার অন্তত 3 মাস আগে সম্পূরক বাজেট আসা দরকার। বিরোধী দলীয় নেতা বলেন, এত অল্প সময়ে বাজেট দেয়া কঠিন ছিল অর্থমন্ত্রীর জন্য। তবে মন্ত্রী ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিরোধী দলীয় নেতা বলেন, বাজেট প্রস্তাবে অনেক সংশোধনের দাবি ছিল। কিছু গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। বিরোধী দলের নেতা বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো গাইডলাইন নেই। পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ অর্থ ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিপদে সরকার তাদের পাশে দাঁড়ালে দেশের প্রয়োজনে বেশি কর দেবেন। খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ, অনেক ব্যবসায়ীকে অসৎ হতে বাধ্য করা হয়। শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন বিরোধী দলের নেতা। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাজেট কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, কৃষি রূপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, সেদিকে নজর রাখতে হবে। কৃষিতে আগের তুলনায় বরাদ্দ বাড়লেও তা যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির বরাদ্দ এখন 5 থেকে 6%, তবে তা 7 থেকে 8% করলে ভালো হবে। কৃষি স্বয়ংসম্পূর্ণ করতে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, বাজেটে কৃষকের স্বার্থ সুরক্ষা, সার, বীজ, কীটনাশকে ভর্তুকি বৃদ্ধি ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। রাজস্ব আয়ের বিশাল লক্ষ্য অর্জনে প্রয়োজন করজাল বিস্তৃত করা। এর জন্য দরকার বিপুল সংখ্যক অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোর তালিকাভুক্তি। তাই খুচরা ব্যবসায়ীদের জন্য বিআইএন বাধ্যতামূলক করছে সরকার। এতে হয়রানির শঙ্কায় ক্ষুদে দোকানিরা। সংশ্লিষ্টরা বলছেন, নিরুৎসাহিত হওয়ার বড় কারণ জটিলতা। সমাধানে অঞ্চলভিত্তিক কর কাঠামো আর প্রক্রিয়া সহজীকরণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মহাখালীর কাঁচা বাজারে 5 বছর ধরে এই মুদি দোকানটি চালান আলমগীর হোসেন। গড়ে প্রতিদিন 5,000 টাকা বিক্রি বাটা থাকে তার। সরকারের নতুন সিদ্ধান্ত এসব খুচরা ব্যবসায়ীদের জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিআইএন খোলা বাধ্যতামূলক হচ্ছে। কর দিতে আপত্তি না থাকলেও এই সিদ্ধান্তে ভোগান্তির শঙ্কায় রয়েছেন আলমগীররা। অবশ্যই এসএল আসলে সবই নাটক। এগুলো আসলে কিভাবে মানুষের পাবলিকের থেকে পয়সা কিভাবে কামানো যায়, নতুন নতুন ইস্যু তৈরি করা, বিন এইটা সেটা নানান রকমের। আমি বাংলাদেশের নিয়ম কানুনগুলোই আমি পছন্দ করি না। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হয়েছে এবার। আয়ের সিংহভাগই রয়েছে এনবিআরের কাঁধে, কিন্তু বাস্তবতা হচ্ছে মোট রাজস্বের 38% আসে ভ্যাট বা পরোক্ষ কর থেকে। সেই ভ্যাটেরই আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলকের কথা আসছে। মুদি দোকানসহ 16 ধরনের ব্যবসার উপর নজর রয়েছে।
খাত সংশ্লিষ্টদের মতে বছরে 10-20 হাজার টাকা কর দিয়ে সচেতন নাগরিকের সম্মান চায় সবাই, কিন্তু ভয় কর কর্মকর্তাদের দ্বারা হয়রানি আর উৎকোচের। অন্যদিকে গ্রামাঞ্চলের ক্ষুদে ব্যবসায়ীরাও বিআইএন খোলার জটিলতায় নিরুৎসাহিত হতে পারেন। সারা বাংলাদেশের ক্ষুদ্র অতি ক্ষুদ্র দোকানীদের উপরে এই ভ্যাটটা এবং আয়করটা বসানো হবে। এখন এই যে কর এবং ভ্যাটটা বসাবেন, তার ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়? এনবিআর কি সেই জন্য প্রস্তুত? সেই জন্য এনবিআর কিন্তু প্রস্তুত না। এনবিআর প্রথম সমস্যা হচ্ছে তাদের জনবল কম। বাস্তবে লোকদের সাথে কথা বলেন, অনেকেই কিন্তু ট্যাক্স দিতে চায়, বলে যে হ্যাঁ কেন দিব না, আমি একটা সচেতন নাগরিক হিসেবে আমি দিব। কিন্তু যেই জিনিসটাকে তারা ভয় পায় যে ট্যাক্স দিতে গিয়ে আমি একটা ট্যাক্স জালের মধ্যে আবদ্ধ হয়ে গেলে পরবর্তীতে আমাকে হ্যাসেল করার এটা হাতিয়ার হবে কিনা। দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17,00,000-এর বেশি। এর মধ্যে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান প্রায় 50 লাখের কাছাকাছি। অর্থনীতিবিদদের মতে বিআইএন নাম্বার থাকলে বিশাল এই সংখ্যক প্রতিষ্ঠানকেও প্রাতিষ্ঠানিক ইউনিটে রূপ দেওয়া সম্ভব। কর আদায় প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে ভোগান্তিও। এতে একটা সুবিধা আছে, সেটা হলো যে তখন কিন্তু এই প্রতিষ্ঠানগুলো অনেকটা ফর্মাল সেক্টরে চলে আসবে। এখন তো অনেকটা ইনফর্মাল সেক্টরে আছে, আর এখানে অনেকের হয়তো সামর্থ্য আছে কিন্তু তারা কর দিচ্ছে না। তো ওই জায়গাটাতে আসলে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। যারা আসলে একটু ক্ষুদ্র বা যাদের আসলে সামর্থ্য নেই, তাদের উপরে যেন অতিরিক্ত কর ভার না আরোপ করা হয়, এটা আমার নিশ্চিত করা জরুরি। সুতরাং আমি মনে করি যে আসলে কাদের সামর্থ্য আছে, তো সেটা খুঁজে বের করার জন্যে যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা সুন্দর একটা সার্ভে করে ডেটাবেস তৈরি করতে পারবে। তবে শুধু বিআইএন নয়, কর আরোপের ক্ষেত্রে এলাকাভিত্তিক আয় ব্যয়ের জরিপ করার পরামর্শও দিয়েছেন অর্থনীতিবিদরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়াটি সহজ করে 15 দিনে নামিয়ে আনার চেষ্টা করছে বিডা। মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পুরনো ত্রুটিপূর্ণ পদ্ধতি ভেঙে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে। সেমিনারে জানানো হয়, 2056 সালের মধ্যে মহেশখালীকে আধুনিক ও পরিবেশ বান্ধব সমুদ্র শিল্পনগরী হিসেবে গড়ার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে 2030 সালের মধ্যে প্রথম ধাপে মাতারবাড়ি বন্দর অবকাঠামো নির্মাণ শেষ করা হবে। বলা হয়, এখানে কার্গো চলাচলের মাধ্যমে শিপিং লজিস্টিক্স খরচ কমবে 25% এবং পণ্য পরিবহন সময় 45 দিন থেকে নেমে আসবে মাত্র 23 দিনে। এতে সামগ্রিক রফতানি বাড়বে, বৃদ্ধি পাবে বিদেশি বিনিয়োগ। তবে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের এই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন যেই লাইসেন্স পারমিট লাগে এগুলো সমন্বয় করার যে বিষয়টা, সেটা নিয়ে বিডা অনেক বছর ধরে চ্যালেঞ্জ ফেস করছে। সেই চ্যালেঞ্জটা রাতারাতি সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। বাট আপনারা এবার বাজেট আলোচনায় নিশ্চয়ই দেখেছেন যে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে এই লাইসেন্সিং এবং পারমিটের ব্যাপারটা, যেটা আসলে সবচেয়ে বড় অন্তরায় আমার কাছে মনে হয় ব্যবসায়ীদের জন্য, সেটাকে কমিয়ে আমরা 15 দিনে নিয়ে আসার চেষ্টা করছি। সো এটার ব্যাপারে বেশ কিছু র্যাডিক্যাল বলবো আমি, আই থিঙ্ক র্যাডিক্যাল শব্দটাই সবচেয়ে রাইট শব্দ মনে হয়। র্যাডিক্যাল কিছু পদক্ষেপ আপনারা আগামী 3 মাসে দেখতে পাবেন। নেত্রকোনায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের ভর্তুকি তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় প্রকৃত কৃষকদের না রেখে প্রবাসী সহ প্রভাবশালীর স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দ্রুত সংশোধনের দাবি তুলেছেন তারা। চলতি বছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বুড়ো ফসল। কোনো কোনো এলাকায় এক মুঠো ফসলও ঘরে তুলতে পারেনি চাষিরা। ক্ষতি হওয়া এসব চাষিদের কথা চিন্তা করে কৃষকদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে সেই তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এখন যে আবেদন খাওয়ার জন্য ওগুলাতে কিছুগুলা দান করতে পারলাম, অনেক কষ্ট করতেছে। কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাও একটা কার্ড পাইনি। কষ্ট বৃষ্টি দিন যাইতেছে, খায় না খায় দিন যাইতেছে। 7 জন মানুষ কামড়া আমার গরু, আমি এখন রুগী অসুস্থ। না কার্ড নাম নিছে, নাম যেমন নামটা নিয়ে জমা দিতে আমাদের কার্ডটা দিছে না। এই যে আমরা কামার গাঁও, আমার যে কৃষক, একটা কৃষক কোনো কার্ড পাইল।
জেলার 10 উপজেলায় প্রাথমিক হিসেবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রশাসন ও কৃষি বিভাগ। পরে যাচাই বাছাই শেষে 40,913 জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। তবে অভিযোগ উঠেছে সেই তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। রয়েছে প্যানেল চেয়ারম্যান সহ প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তির নামও। একই বাবার সন্তান 2-3 পাচ্ছে, মৃত ব্যক্তি পাচ্ছে, আপনার যারা বাহিরে আছে রাষ্ট্রে ওরা পাচ্ছে, ঢাকা শহরে যারা আছে ওরা পাচ্ছে। আমার নাম দেয় না, কত মানুষের দিছে, যারা গৃহস্থী করছেন এরা দিছে, আমার দিছে না। আমি তো পাইলামই না, আমাদের গ্রামে কেউই পাইল। আমি দুবার গেছি অফিসে, যাইলে ওরা কত বছর নাম নাই, তোমার তো নাম না গেল, তুমি যাবেন তো। তালিকার অনিয়মের বিষয়টি প্রশাসনের উপর দায় চাপালেন জেলা কৃষি কর্মকর্তা। এগুলো যেহেতু এখানে আমাদের জ্যোতির্বাসন ত্রাণ মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই পিছনে কি তাদের করণীয় কী বা কী করা যায় সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। কয়েকটি এলাকায় অনিয়মের বিষয়টি স্বীকারও করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সংশোধন করে প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটির মাধ্যমে যাচাই বাছাই চলছে। যদি এরকম অনিয়ম নজরে আসে তাৎক্ষণিক সেগুলো বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে নেত্রকোনায় ঢলের পানিতে 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 313 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। 30 জুনের মধ্যে অনথিভুক্ত অভিবাসীরা দেশটি না ছাড়লে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীরা। হামলা লুটপাটের আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাসরত বৈধ বাংলাদেশিরাও। বিদেশিদের কারণে বেকার হয়ে পড়ছে স্থানীয়রা, এমন অভিযোগে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দাবিতে সম্প্রতি সরব হয় দক্ষিণ আফ্রিকার কতিপয় স্থানীয় নাগরিক। এরপর সংগঠিত হয় তারা গঠন করেন মার্চ অ্যান্ড মার্চ নামের সংগঠন। বছরের শুরুতে ছোট পরিসরে শুরু হওয়া এই আন্দোলনে এখন যোগ দিয়েছে আরও কয়েকটি সংগঠন। ক্রমেই অভিবাসন বিরোধী এই আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রদেশে। প্রবাসীদের দোকান বাড়িঘরে চালানো হয়েছে ভাঙচুর, লুটপাট। পাশাপাশি অবৈধ অভিবাসীদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে ভয় আর আতঙ্কে দিন কাটছে বৈধ অবৈধ সব প্রবাসীর। একটা পানির টেপ থেকে ইলেকট্রিকের তার থেকে মানে সব কিছু নিয়ে গেছে। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এদেশে আমরা কিছুই পারবো না বা কিছু আমরা পাবো না। আমার সরকারের কাছে আবেদন যেন এই দেশের গভর্নমেন্টের কাছে বলে যে আমাদের এইটা এই দেশ, এই গভর্নমেন্ট যেন একটা সমঝোতা করে। নিরাপত্তা শঙ্কায় নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। এছাড়া আন্দোলনের মুখে অন্তত 20,000 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিয়মিত দক্ষিণ আফ্রিকার সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তারা বদ্ধপরিকর যে এটা 30 তারিখে ওরা মার্চ করবে এবং অবৈধ ইমিগ্রেন্টদের এই দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে যত পদক্ষেপ নিতে হয় ওরা নিবে। বাট আমরাও সতর্ক আছি। আমি আমাদের বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের এখানে সতর্কতামূলক উপদেশ দিয়েছি যাতে ওনারা এই 29, 30 এবং 1 তারিখ পর্যন্ত ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। খুব বেশি প্রয়োজন না হলে যেন বাসার বাহিরে না যায়। 30 জুন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীও। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $73 উপর। একদিনে বেড়েছে 0.9% বেশি। এদিকে মার্কিন বাজারেও অপরিশোধিত তেলের দাম $70 উপর, আগের চেয়ে বেড়েছে 1.3%। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় 1 সপ্তাহ আগেই 10.5% বেশি দরপতন হয়েছিল বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও আবারও অচলাবস্থা দেখা দেয় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ঘিরে।
দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।